যদি তুমি ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চাও আর প্রকৃতির কোলে এক টুকরো শান্তি খুঁজতে চাও, তাহলে পুরুলিয়া তোমার জন্য একদম পারফেক্ট জায়গা। মন ভালো রাখার জন্য দুদিনের জন্য যদি কোনো ট্যুর প্ল্যান করো, তাহলে পুরুলিয়া চলে এসো। আর এখানে এসে কোথায় থাকবে, কোথায় যাবে, কি কি ঘুরবে, সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওয়ে কিন্তু থাকবে। তার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। দিনটা ছিল 12ই জানুয়ারি, যখন তীব্র ঠান্ডা। সেই সময় আমরা 6জন ঠিক করলাম বাইক করে পুরুলিয়া ঘুরতে যাব। বাইকে এতটা লং ডিস্টেন্সে এর আগে কখনো আমি ঘুরতে যাইনি। এই কারণে মনের ভেতর কিছুটা উদ্বেগ, খানিকটা ভয় আর অনেকটা ভালো লাগা নিয়ে ভোর 4:45-র সময় আমি আর প্রণয় রওনা হলাম। প্রথমে আমরা ডানকুনি থেকে যাব মোশাট। মোশাটে হচ্ছে আমার বোনের, মানে আমার মামার মেয়ে শ্বশুর বাড়ি। ওখানে বোন, সৌমাল্য, প্রলয় মানে সৌমাল্যর এক বন্ধু আর তার ওয়াইফ, এই 4জন থাকবে। টোটাল 6জন আমরা মোশাট থেকে রওনা হবো পুরুলিয়ার উদ্দেশ্যে। এখন বাজে ওই 4:20 নাগাদ হবে। চারদিকটা ঘুটঘুটে অন্ধকার। তো বাইক বার করা হচ্ছে। মা, বাপি আর ভাইকে টাটা করে আর ভগবানের নাম করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। চারটে 40 নাগাদ আমরা চলে এলাম মুনায় শ্বশুর বাড়ি। চলো গিয়ে দেখা যাক কে কি করছে। বাবা, কি খাও? রেডি হয়েই সবাই বসে আছে। কাকিমা বলছে, আমার ভিডিও তুই কেন করছিস? একই আমার এরকম ধরনের অবস্থা। আরো বাকি যারা 2জন থাকবে, প্রলয় আর প্রলয়ের ওয়াইফ, ওরা বাইরে দাঁড়িয়ে থাকবে। ওদের এখানেই বাড়ি, সামনেই বাড়ি। কাকিমা এদিকে গ্রিন টি করেছে, বলে খেয়ে যা। তো গ্রিন টি একটা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওইদিকে প্রলয়রা দাঁড়িয়েই আছে। 5টা এখন বাজে। তো এখনো পুরোপুরি অন্ধকার, আর কুয়াশা সেরকম নেই। যেটা ভেবেছিলাম হয়তো আসতে খুব প্রবলেম হবে কুয়াশার জন্য, তো সেরকম কুয়াশা ছিল না। যতটা পারছি আমি ভিডিও করার চেষ্টা করছি, পুরো জার্নিটারই আমি ভিডিও করার চেষ্টা করব। আজকে ব্লগটা ভালো লাগলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। করে কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। এখন প্রায় 5:30 বাজে। এবার আস্তে আস্তে কুয়াশা দেখা দিচ্ছে আর চারদিকটা শুধু লরিই আছে। প্রচন্ড জ্যাম রাস্তায়। আমাদের ওই ডানকুনি থেকে মোশাট আসতেও আমাদের কিন্তু অনেকটাই টাইম লেগেছিল ওই কারণে। চাপাডাঙ্গায় আমরা চলে এলাম। বেশিক্ষণ টাইম লাগলো না, সকালবেলা তো সেরকম ভাবে রাস্তায় যে জ্যাম ছিল তা না। হ্যাঁ, লরির জ্যামটা ছিল, তবে একটা টাইমের পর সেরকম ছিল না। রাস্তাটা প্রচন্ড ভালো, অতএব খুব প্রবলেম হয়নি। ভোরের আলো ফুটছে, দেখো কতটা সুন্দর লাগছে চারদিকটা। এরকম একটা রাস্তা আর কুয়াশা ভরা সকাল, সবটা এতটা রোমাঞ্চকর। যারা বাইকে ঘুরতে বেরোবে তারাই বুঝবে। 4 চাকার মধ্যে কিন্তু এইভাবে সৌন্দর্য উপলব্ধি করা যায় না, এটা আমি মনে করি। আরামবাগ প্রায় এসে গেছি, এখনো আরামবাগ ঢুকিনি। আরামবাগে ঢোকার আগে আমরা একটু দাঁড়াবো। 6:45 নাগাদ আমরা আরামবাগে ঢুকে গেলাম। মোটামুটি ভোরের আকাশ পুরো পরিষ্কার, সেরকম ভাবে কুয়াশা নেই। এখানটা নেই, জানি না এবার এর পরে কি হবে। আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি ওই আরামবাগের মধ্যে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। ওখানে প্রায় মোটামুটি 8-9 মিনিট 10 মিনিট দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এবার এখানে এসে দাঁড়ালাম। বোন একবার হাই করে দে। ওখানে জাস্ট 2 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, একটু কোমরটা ব্যথা করছিল বলে। এরপর আমরা আবার বেরিয়ে গেলাম। আবার কুয়াশা দেখা দিয়েছে, চারদিকটা প্রচুর কুয়াশা। ওহ, কি যে লাগছে কি বলবো। এই জায়গাটার নাম হচ্ছে মদিনা। এখানে আমার মামা শ্বশুর বাড়ি। মদিনা ব্যাঙায় পেরিয়ে এসে একটা পেট্রোল পাম্প পড়ে। এখানে প্রথম আমরা দাঁড়িয়েছিলাম একটু ওয়াশরুমের জন্য। 10 মিনিট দাঁড়িয়ে আবার আমরা রওনা হলাম। যত সকাল যাচ্ছে, মানে যত সকালটা পেরোচ্ছে, কুয়াশা যেন বেশি করে দেখা দিচ্ছে। 8টার সময় আমরা বনলতায় চলে এলাম। এই পথে যে যেখানেই যাক, এখানেই প্রথম
হল্ট পরে। 2021-এ যখন মুকুটমণিপুর গেছিলাম তখন এই বনলতায় প্রথম এসেছিলাম, এটা আমার সেকেন্ড বার হচ্ছে। তবে সেইবার বনলতায় পুরো ঘুরেছিলাম, এবারে সেরকম টাইম নেই আর আমাদের ঠিকঠাক টাইমে পৌঁছাতেও হবে, তাই জাস্ট ব্রেকফাস্টটা করি এখান থেকে বেরিয়ে যাব। ভেতরটা যেহেতু সবারই মোটামুটি ঘোরা, তাই আর ঘুরতে যাব না। এখন আমরা বনলতায় এসে গেছি, এখানে প্রথম হোল্ড করলাম, এবার চা ফা খাবো, এরপর তারপর আবার যাওয়া শুরু করবো। মাটির ভাঁড় হলে 20, কাগজের হলে 10, আমরা 10 টাকা করে খেলাম। এরপর একটু ওয়াশরুমে যে যার যাওয়া হলো। এরপর এখানে বেরোনোর পর কোথায় গিয়ে থামবো তা তো আর জানি না, আর পেট্রোল পাম্প সেরকম পাওয়া যাবে নাকি কি জানি। বনলতার ভেতরে এখানে বাথরুমের ব্যবস্থা আছে, তো আমি এবার দেখিয়ে দিলাম। একদম ঢুকে মুখেই ছিল। আর এখানে মাটির অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। সামনে বিষ্ণুপুর, আসার টাইমে আমি একটা বোতল কিনবো, দামটা একটু কমই লাগলো। আমি, বোন আর প্রণয়, আমরা 3জন খাবো লুচি তরকারি, আর বাকিরা মানে সৌমাল্য, প্রলয় আর নূতন মানে প্রলয়ের ওয়াইফ, ওরা খাবে ধোসা। পুরি, লুচি তরকারি তো ছিল না, মানে পুরি ছিল। পুরি হচ্ছে এক প্লেট 4টে করে থাকে, 90 টাকা। ধোসা 100 টাকা। তোমরা এখানে এলে ধোসাটা একবার ট্রাই করবে, আমার সব থেকে বেশি ধোসাটা ভালো লেগেছিল। এই হচ্ছে মেনু কার্ড, অনেক কিছুই ছিল। যারা লাঞ্চ করবে তাদের লাঞ্চে তো সবকিছুই তারা পাবে। টাকাটা একটু পরিমাণ বেশি, কিন্তু খেতে খাবারের টেস্ট আছে। এই যে লুচি, মানে লুচি না পুরি দিয়েছে, তরকারি ঘুগনি টাইপের, আর ফল কিছু কেটে দিয়েছে। ফলের মধ্যে পাকা ওই পেঁপে, পিয়ারা এসব ছিল। চলো দেখি কি কি বিক্রি হচ্ছে এখানে। তোমাদের সব বাড়ি কোথায়? কতুলপুর থেকে এখানে আসো প্রতিদিন? কোথায়? রাজগ্রাম। আচ্ছা, ও জয়পুর তো এখানেই না, কাছাকাছি হলো। এগুলো আছে 250, যেটা 1 টাকা একটা প্লেট আছে ওইটা হচ্ছে 100, আর যেটা 4টে আছে ওটা 450, যেটা 6টা আছে 650। ওকে, থ্যাংক ইউ। এখানে কিন্তু গাড়ির ধোয়া পরীক্ষা কেন্দ্র ছিল, তাই প্রণয় একবার করে নিল, ওর আসার আগে করা হয়নি। ভালোই হলো যে আমাদের করে নেওয়া হয়ে গেল। এবার আমরা শুরু করলাম পরবর্তী যাত্রার উদ্দেশ্যে। বাইক করে কোনোদিনও জয়পুর জঙ্গল ক্রস করবো আমি ভাবতেও পারিনি। ভেবেছিলাম অনেক ফটোশ্যুট ভিডিও শ্যুট ভালো ভালো করব, কিন্তু করতে পারিনি। আর যেখানে প্রণয় আর সৌমাল্য আছে ওরা কিছু করতেই দেবে না। ফটো নাই তোলা হোক, এই জার্নিটা তো উপভোগ করি। বড় জয়পুর জঙ্গল, যেটার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। জয়পুর জঙ্গল ক্রস করে বিষ্ণুপুরে দাঁড়িয়ে আছি। ওই বাঁ দিকটা চলে গেলে চলে যাবে হচ্ছে বাঁকুড়া টাউন, আর আমরা এই ডান দিকটা আমরা নেব, রাস্তাটা নেব। এই রাস্তাটা হচ্ছে পুরুলিয়া চলে যাচ্ছে। কিছুটা আসার পরেই
মানে পুরো ভিডিওটা করতে পারিনি। ওখান থেকে সোজা আসার পরে একটা জঙ্গল পড়বে, এই জঙ্গলটার নাম হচ্ছে নাকাইজুরি জঙ্গল। এই জঙ্গলটা যা বিশাল বড় ছিল, যেদিন আমরা রাতে বাড়ি ফিরেছিলাম সেদিন বুঝেছিলাম কতটা ভয়ঙ্কর। জয়পুর জঙ্গলের থেকেও বেশি ভয়ঙ্কর। জায়গাটার নাম বলতে পারবো না, প্রচুর খেজুর গাছে ভর্তি ছিল। তবে আমরা এবার মানবাজারে উঠবো। মুকুটমণিপুর দিকটা আলাদা, আসলে আর একটা রাস্তা চলে যাচ্ছে, সেটাতে উঠেছি। এরপর আমরা মানবাজারে উঠবো, আসতে অনেক দেরি আছে। জয়পুর থেকে কিন্তু আমরা অনেকটা রাস্তায় চলে এলাম, প্রায় আরো 2.5 ঘন্টার মতো। আর বেশ গরম করছে এবার, ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তার সাথে গরমটাও লাগছে, প্রচুর রোদ্দুর। আমরা এবার এসে পৌঁছলাম বলরামপুর। জয়পুর থেকে বলরামপুর আসতে আমাদের টাইম লাগলো প্রায় ওই 3.5 ঘন্টার মতো। এখানটা এসে একটু দাঁড়িয়েছিলাম, এবার একটু একটু কোমরে ব্যথা করছিল। তবে ওদের থেকেও বেশি আমারই করছিল, আমার তো এটা প্রথম জার্নি এতটা বড়, ওদেরও তাই। আমাদের 6 জনেরই এত বড় জার্নি এটা প্রথম। এরপর আমরা এসে পৌঁছাবো বরাভূম। বড়ভূমে গিয়ে কিন্তু আমি কোনো স্টেশনে আমি ভিডিও করতে পারিনি। আর এখানে আমি একটা কথা বলে রাখি, এই বড়ভূমে এসে প্রায় দাঁড়াতে হবে 1 ঘন্টার মতো। সব সময় গেট পড়া থাকে, আর গেট পড়া থাকলে প্রায় 40 থেকে 35 মিনিট দাঁড়াতেই হবে। এটা প্রচন্ড বিরক্তিকর একটা ব্যাপার। পুরুলিয়া আসার জন্য কিন্তু যদি আপনারা ট্রেনে আসেন হাওড়া বা শিয়ালদা থেকে, তাহলে এই বড়ভূম স্টেশনে দাঁড়াতে হবে। স্টেশনে ভিডিও করতে না পারলেও আমি আপনাদের বলে দিলাম, বড়ভূম স্টেশন থেকে আপনারা গাড়ি করে বা 4 চাকা টাটা সুমো করে আপনারা পুরুলিয়া পৌঁছাতে পারবেন। এখন বাজে প্রায় 2টো, আর আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, চারদিকটা সবুজ। তবে আমার চোখে এই দৃশ্যটা হচ্ছে সেরা ল্যান্ডস্কেপ। মানে আমি কি বলবো, আমি জানি না কতটা কিভাবে বললে হয়তো তোমরা বুঝবে। তোমরা বুঝতেই পারছো বা দেখতে পাচ্ছ। তোমরা যখন ভিডিওটা বানাচ্ছি বা রেকর্ডিংটা করছিলাম, মানে আমি আবার হারিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটা জায়গায়। সিমলা গেছি, মানালি গেছি, কাশ্মীর গেছি, জানি না এই জায়গাটা সত্যি প্রেমে পড়ে গেছিলাম। কোনোদিনও সুযোগ হলে বাইক করে আবার আসবো। বাইক করেই এর সৌন্দর্য আছে, 4 চাকা গাড়িতে না। আমরা ঢুকে পড়লাম মথা ফরেস্ট। 1 নাইট 2 ডেজ আমরা বুক করেছিলাম। মথা ফরেস্টের এই জায়গাটার নাম, আর আমাদের রিসর্টটার নাম ছিল মালগুড়ি রিসর্ট। রিসর্ট থেকে আমাদের বলা হয়েছিল 8:30টার মধ্যে সমস্ত কিছু ঘুরে যেন চলে আসা হয়। এতটাই গভীর জঙ্গল, মাঝে মাঝে নাকি হাতি বেরোয়। তো এই কারণে আমাদের বলেছিল কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে ব্যাক করতে হোটেলে, মানে রিসর্টে। আমরা কিন্তু ফোন থেকে রিসর্টটা বুক করেছিলাম, মানে ফোনে ইউটিউব থেকেই করেছিলাম। 2:10 বাজে রিসর্টে আমরা এসে পৌঁছলাম। ভোর 5টা জার্নিটা শুরু করেছিলাম, শেষ করলাম 2:10, প্রায় 9 ঘন্টা। মাঝে 1 ঘন্টা তো আমরা বনরাতে কাটিয়েছিলাম। 8 ঘন্টা টানা বাইক চালানো হয়েছে। এবার বাইকের স্পিডের ওপর ডিপেন্ড করে। আমি মাঝে মাঝে একটু দাঁড়িয়েছিলাম, তাই একটু দেরি হয়েছিল। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, ছোট্ট খাট্টোর মধ্যে খুব সুন্দর জায়গাটা। প্রথমেই ওরা চলে গেল বুকিংটা কমপ্লিট করতে আর চাবি নিয়ে আসতে, আর আমি একটু এদিক ওদিক করে ভিডিও করছিলাম। এখানে বলে রাখি, এই রিসর্টটার নাম মালগুড়ি, আগেই বলেছি। এতে 2টো বাম্বু কটেজ আছে, যেটা 2,500 টাকা করে। 2টো টেন্ট আছে 2,000, আর 2টো অযোধ্যা হিল ভিউ টপ 3টে ভালো রুম আছে, যেগুলো হচ্ছে 3,000। আমরা এখানে একটা বাম্বু কটেজ নিয়েছিলাম আর 2টো টেন্ট নিয়েছিলাম। 3টি টেন্ট নেওয়ার ইচ্ছা ছিল না বলে কিন্তু আমরা একটা বাম্বু কটেজ নিয়েছিলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে এইগুলো হচ্ছে অযোধ্যা হিল ভিউ টপ। তোমরা কেউ এলে খুব সহজেই এই মালগুড়ির রিসর্ট বুক করতে পারবে। আমি তোমাদের প্রেফার করব, যদি তোমরা মাথা ফরেস্টে থাকো, এই রিসর্টে তোমরা থাকতে পারো। ছোট্টখাট্টোর মধ্যে জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এরা সার্ভিসটা ভালোই দেয়। সৌমাল্য প্রলয় ওরা নিয়েছিল টেন্ট, আর আমরা বাম্বু কটেজটা নিয়েছিলাম। চলো এবার আমরা ঢুকি। ঢুকে যে দেখছো কিউআর কোড আছে, কিউআর কোড নিয়ে আমি পরে একটা কথা বলছি। এসি ব্যবস্থাও আছে, এখন শীতকাল।
আর এরকম বড় বড় খাট আছে, ওইদিকে ছোট খাট, এদিকে বড় খাট। এইটা কিন্তু দুজন থাকার মতো নয়, 3 থেকে 4 জন থাকতে অনায়াসেই পারবে। এরকম একটা আলমারি আছে, এর ভেতর অনেকগুলো লেপ ছিল। এটা অ্যাকচুয়ালি 4 জন থাকার মতো। আমাদের দুজনের জন্য রুমটা দিয়ে দিয়েছিল। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। ভেতরে গিজার আছে, কোনো অসুবিধা হবে না। আর এটার মধ্যেই আমরা স্নান করে সব রেডি হয়ে নিলাম। আমাদের এখান থেকে ঘুরতে বেরোতে হবে। কিছু খাওয়া হয়নি, তো খাওয়ার জন্য প্রথমে আমরা সোনকবি বলে একটা ক্যাফে গেছিলাম। সেটা রিসর্ট থেকেই বলে দিয়েছিল। ভেবেছিলাম তো আমরা রিসর্টেই খাবো, কিন্তু ওদের নাকি আগে থেকে অনলাইনে বুক করতে হবে। ওই যে আলমারির ওপর ওখানে একটা কিউআর কোড ছিল, সেই কিউআর কোডের মাধ্যমে আগে থেকে বুকিং করতে হবে। সেটা তো আমরা জানতাম না, করাও হয়নি। তাই ওরাই বলেছিল সোনকবি ক্যাফে আসতে। এখানে কিন্তু খুব ভালো লাঞ্চ ডিনার করা যাবে, তো তোমরা এখানেও আসতে পারো। আমরা যে 3 দিন ধরে এখানেই খেয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। প্রলয় আর নূতন ওরা দুজন ভেজ খায়, ওরা মাছ মাংস ডিম এসব খায় না। ওরা ভেজ থালি নিয়েছিল আর আমরা সবাই চিকেন থালি নিয়েছিলাম। সৌমাল্য নিয়েছিল শুধু চিকেন আর ভাত। এখানে সব কিছুরই দাম একটু বেশি, তবে খাবার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আর ভেজ থালির মধ্যে বা চিকেন থালির মধ্যে অনেকগুলো আইটেম ছিল। এই ঠান্ডার মধ্যে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। তোমরা যারা মথা ফরেস্টে থাকবে, যারা মনে করছো ভালো টেস্টি খাবার খেতে চাইছো, এই সোনকবিতে চলে আসতে পারো। অসাধারণ রান্না করে। আমরা 2 দিন এখানেই খাচ্ছিলাম। আর রাতের ডিনারও কিন্তু অসাধারণ ছিল, যেটা পরে আমি শেয়ার করছি। আর এই যে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, প্রথমেই আমরা আপার ড্যামে যাব। সেখান থেকে দুর্গা ফলস আছে। একদিনের মধ্যে যা যা ঘোরা যায়, মেন পয়েন্টগুলো, মানে মেন ভিউ পয়েন্টগুলো কিন্তু আমরা দেখবো। বাইকে যেতে যেতে এটা দেখতে পেয়েছিলাম, এই 4টা দিয়ে দিলাম। যারা মনে করবে 2 থেকে 3 দিন থাকবে, সহজেই এটা দেখে নিতে পারবে। 2 দিন থাকলেই এনাফ। আমরা সেটাও, আমাদের হাতে টাইম ছিল না, তাই মেন ভিউ পয়েন্টগুলোই আমরা কভার করার চেষ্টা করেছি। এখন এখান থেকে আমরা যাচ্ছি দুর্গা ফলস। দুর্গা ফলস থেকে যাব আপার ড্যাম। দেখি কতক্ষণ কি টাইম লাগে, চলো। অসাধারণ জায়গাটা, চারদিকটা পাহাড়ে ঘেরা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তার সাথে বাইক রাইডিং। এই দৃশ্যটা যারা আসবে তারা সারা হয়তো খুব বুঝবে না, আর এটা শীতকালেই ভালো লাগবে। লাগছিল। পাহাড় থেকে এমনি তাকালে নিচে শহরটাকে ভালো লাগে। বাইকে যাচ্ছি তো সৌন্দর্যটা আরো বেশি ভালোভাবে উপলব্ধি করতে পারছি। তোমাদের ভিডিওটা আশা করছি ভালো লাগছে। যারা ঘুরতে ভালোবাসো তাদের জন্য তো ভালো লাগবেই। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। আমাদের রিসর্ট থেকে দুর্গা ফলস ওই 45 মিনিট লেগেছিল। তারপর একটু সবাইকে জিজ্ঞাসা করে করে আসতে হয়েছিল। 2-1 আমরা উল্টোপাল্টা রাস্তায় চলেও গেছিলাম, তাই আমাদের একটু বেশি টাইম লেগেছে, প্রায় 1 ঘন্টার মতো।
4টের সময় দুর্গা ফলসে এসে গেলাম। এখানটা বাইক বা গাড়ি রাখার জায়গা, এখানেই আমরা সব গাড়িগুলো রেখেছি। এইদিকে নিচের দিকে যেতে হবে, ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে একটু একটু করে। দেখা যাক কোনটা দিয়ে নামা যায়, চলো যাই আমরা। এই যে এরকম ধরনের রাস্তা, অনেকটা নামতে হবে, আমি নামছি না, সৌমাল আর প্রলয় নামবে, ওরা দেখা যায় কতটা দূর কি নামতে পারে। আমি ওপরেই থাকছি, ওরা তারপর হলে ভিডিও করে নিয়ে চলে আসবে। আমি তো ভাবলাম অনেকটাই হয়তো দেরি হবে, কিন্তু ওরা ওই 40 মিনিটের মধ্যেই ওরা চলে এলো, নেমে দেখে ফটো তুলে চলে এলো। নামতে খুব একটা যে কষ্ট তা না, ওরা বলছিল তোমরা যদি মনে করো তো নামতেই পারো, আমি বামনি ফলসে নামবো কালকে, এটা আমার ইচ্ছা আছে। এরপর এখান থেকে যাচ্ছি আমরা আপার ড্যাম। আজকে যদি সম্ভব হলে লোয়ার ড্যামটা দেখবো, আর যদি খুব দেরি হয় আমাদের ব্যাক করতে হবে, কারণ এরপর আমরা মুখোশগ্রামে যাবো আর ওখানে অনেকটা সময় কাটাবো, এটাই আমাদের ঠিক করা আছে। চলে এলাম, 5টা 20 বাজে। আপার ড্যাম মানে এই জায়গাটা যে এতটা সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। একদিকটা পাহাড় জঙ্গলে ভরা, আরো ভালো লাগছে সূর্য অস্ত যাওয়ার সময়টা, লাল আকাশ, চারদিকটা মিটি মিটি করে আলো জ্বলছে, এদিকটা ড্যামটা, আর দেখো পুরো পাহাড়ে ঘেরা। উফ, তোমরাই বলো এরকম জায়গা আসতে কার না ভালো লাগবে। আসো আসো, তোমরাও চলে এসো, এই জায়গাটা এলে তোমরা প্রেমে পড়বেই, আর একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে, আমি এটা বলতে পারি। পার ড্যামে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম, অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, নামতে কিন্তু একটু প্রবলেম হয়েছে, কারণ ওই সময় কোনো রাস্তা সেরকম গাড়ি ছিল না। আর এরপর আর ভিডিও করতে পারিনি, একেবারে মুখোশগ্রামে এসে ভিডিও করছি। এটা হচ্ছে মুখোশগ্রাম। এই মুখোশগ্রাম সম্বন্ধে দু একটা কথা বলি, যদিও আমি সবটা খুব ভালো করে জানি না, যেটুকু জানি সেটুকুই বলার চেষ্টা করছি। অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট গ্রাম চরিদা, তার পাশ দিয়ে বয়ে চলেছে হিকিমডি নামে এক সিন্ধু নদী। আমরা সবাই মোটামুটি জানি পুরুলিয়ার ছৌ নাচ এখন বিশ্ববন্দিত, আর যে মুখোশ এই ছৌ নাচকে এনে দিয়েছে এক অনন্য মাত্রা, সেই মুখোশ নির্মাণকারী গ্রামের নামই চরিদা, বাংলার একমাত্র মুখোশ গ্রাম। আমি যখন এই প্রথম মুখোশ গ্রামে ঢুকলাম, গ্রামটা এত শান্ত, আর এখানকার মানুষগুলো তাই প্রচন্ড ভালো। এখানে একটা কথা বলে রাখি, এই মুখোশ তৈরির ইতিহাসও ছৌ নাচের মতোই প্রাচীন। অতীতে যদিও ছৌ নাচে কোনো মুখোশ ব্যবহার করা হতো না, আদিবাসী জনগোষ্ঠীর লোকেরা দেবদেবীর আরাধনায় বা বৃষ্টির উপাসনায় মুখে ছাই মেখে বিভিন্ন পশু পাখির আচরণ নকল করে ধামসা মাদলের তালে তালে নৃত্য প্রদর্শন করত। অনেকে বলেন ছৌ কথাটি এসেছে ছাউনি মানে সেনা থেকে, তাই এই নাচে মার্শাল আর্টের প্রভাব দেখা যায়। 19 শতকের স্থানীয় রাজাদের পৃষ্ঠপোষকতায় ছৌ নাচ ক্রমে পরিচিত লাভ করতে থাকে। ছৌ নাচের বিভিন্ন প্রকার ভেদের মধ্যে পুরুলিয়ার ছৌ নাচে মুখোশের বহুল ব্যবহার দেখা যায়। এই পেছনের প্রকৃত কারণ গবেষকরা ভালো বলতে পারবেন, তবে জনশ্রুতি আছে যে প্রায় 150 বছর আগে বাঘমুন্ডি রাজা মদন মোহন সিংহ তার রাজবাড়িতে দেবী দেবতার মূর্তি গড়ার কাজে বর্ধমান থেকে এই শিল্পীদের নিযুক্ত করা হয়। যাই হোক, যতটা জানি গুগল থেকে যতটা পড়েছি সেটাই আমি বললাম। আশা করছি এই গল্পটা শুনতে আপনাদের ভালো লেগেছে। আজকের এই পুরুলিয়া ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে সমস্ত মুখোশগুলো তৈরি হচ্ছে সমস্ত কিন্তু কাগজের, যদিও আমি জানতাম না মাটির তৈরি হয়, গুগলে তো আমি সেটাই পড়েছিলাম, বাট সমস্ত কিছু কাগজে তৈরি হয়। কাগজে এত শক্তভাবে যে তৈরি হতে পারে এটা না দেখলে আমরা জানতাম না। এখানে থাকতে এতটাই ভালো লাগছিল, আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, ওই 6টা থেকে 8টা অবধি আমরা এখানেই থেকেছিলাম। তারপর মনে হলো একটু চা খাবো, তো চলে গেলাম একটা চায়ের দোকানে। আমি আর প্রণয় 1 কাপ করে চা খেয়ে নিলাম, তার সাথে 2টো করে বিস্কিট। আমাদের ওখানে যেমন ওই ঠাকুর ঘরে দেখেছো তো আমার ভাইগুলো সেই রকম এইটুকুন থেকে হয়ে পাঁচু কাকার ছেলে এই পড়ে গেল।
তোমার কি বাড়ি এটা? সবাই কি সবার বাড়ির সামনেই করেছে তোমার দোকান? মানে এই গ্রামটা পুরোটাই সবাই জানে মোটামুটি এই মুখোশ সবাই জানে। এইটাই তোমাদের ফ্যামিলি ট্র্যাডিশন, এটাই ফ্যামিলি ট্র্যাডিশন। এখান থেকে যা বিক্রি হচ্ছে হচ্ছে, বাকি মুখোশগুলো কি হয় মানে এখান থেকে কোথাও যায়? বাইরে চলে যায়। এখানে আমরা একটা দেখুন বড় মুখোশ দেখছি। এই যে মুখোশটা বড় সিংহের মতো, এটা নাকি ইনি তৈরি করেছিলেন 2017 না 14 সালে বললেন। উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই মুখোশটার জন্য। তো এটা অসাধারণ এই মুখোশটা। সামনে থেকে যখন দেখছিলাম বেশ ভয় ভয় লাগছিল। ওই দিকের একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যখন, দাদাটা বললো যে এই মুখোশগুলো যেগুলো থাকে সেইগুলো বাইরেও চলে যায় বিক্রির জন্য। তবে এনারা শুধু তাই না, মুখোশ তৈরি করে তাই না, ছৌ নাচের জন্য সব জায়গাতে যায় এই মুখোশগুলো পরে পরে এরা নাচেও। তো এদের জীবনটা কত কষ্টকর, কিন্তু এরা কতটা সুখী, আমাদের থেকে অনেক বেশি এরা সুখী। 8:30টার সময় আমরা চলে এলাম সোনকফিতে। আমরা আগে থেকেই খাবারের অর্ডার দেওয়া ছিল। আমাদের এখানে আজকে অর্ডার দেওয়া ছিল দেশি চিকেন কারি অর্ডার দেওয়া ছিল। 350 টাকা করে নিয়েছিল 6 পিস। এছাড়াও রুটি, মাশরুম, ফ্রাইড রাইস আরও অনেক কিছু ছিল। তো আমরা সেগুলো নিয়ে এবার আমরা রিসোর্টের দিকে যাব। রিসোর্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। ওদের একটা ভালো নিয়ম আছে, বাইরে থেকে খাবার কিনে রিসোর্টের হোটেলে গিয়ে তোমরা খেতে পারবে। ওরা থালা ফালা সবকিছু দিয়ে দেবে, জল সব দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। বাহ, কি সুন্দর হচ্ছে, যদি দেখতে আসতে পারতাম। হ্যালো, এখন 9টা বাজে। আমরা মালগুড়ি রিসোর্টে আছি। তো আমরা এসে গেছি। আমরা মোটামুটি সাইট সিন দেখে মুখোশগ্রাম দেখলাম, তার সাথে অযোধ্যা হিলটপে যেতে পারিনি, আপার লেক দেখেছি আর দুর্গা ফলস দেখেছি। বাকি আরও অনেক কিছু দেখা বাকি আছে, যেটা কাল সকালে আমরা দেখবো। দেখে ওই 12:30 1টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তো আমি আশা করছি তোমাদের সারাদিনের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। পরবর্তী কী ভিডিও দেখতে চাই সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। পুরুলিয়ার কিন্তু অনেক সিরিজ এখনও বাকি আছে। কালকের পার্টটা পুরোপুরি বাকি আছে, সেটা দেখাবো। তার জন্য কিন্তু আমার সঙ্গে থেকো। এখন রাতে এবার ডিনার করব। ডিনারের জন্য আমরা সকালে যেখান থেকে খাবার খেয়েছিলাম সেখান থেকে সমস্ত রকমের আমরা আইটেম নিয়ে চলে এসেছি। আর এখানে আমরা বাড়িতে মানে হোটেলে ডিনার করে নেব। তো কি ডিনার করছি সেটা তো অবশ্যই দেখাবো। ওকে, থ্যাংক ইউ, টাটা। আমরা যখন রিসোর্টে ফিরছিলাম তখন ওই ছৌ নাচের আওয়াজ দূর থেকে শুনতে পাচ্ছিলাম। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম, বলে কোনো রিসোর্টে নাকি ওরকম এনেছে, ছৌ নাচ হচ্ছে। চারদিক অন্ধকার, পাহাড়, আর এত আওয়াজটা ভালো লাগছিল, রোমাঞ্চকর লাগছিল, আর তার সাথে ভয়ও লাগছিল। অসাধারণ। আমি ভেবেছিলাম ছৌ নাচ দেখবো, কিন্তু আমাদের রিসোর্টে এরকম কোনো নিয়ম নেই, মানে এখানে এরকম হয় না যে ভাড়া দিয়ে বা এরকম করে ছৌ নাচ করানো যাবে। যদি আবার কখনো আসি এখানে, আমি ছৌ নাচটা অবশ্যই দেখবো। এখানে পনির পকোড়া, চিকেন পকোড়া আমরা এনেছিলাম। নূতন আর প্রলয় যেহেতু ভেজ খায়, তাই ওদের পনির আর আমাদের চিকেন পকোড়া ছিল। সেটা খেয়ে এবার রাতের ডিনারটা করব। এই রিসোর্টটা কিন্তু খুব সুন্দর। মানে একদম এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, চারদিকটা অন্ধকার, জঙ্গলে ভর্তি, আর জঙ্গলে ঘেরা, জঙ্গলের মধ্যে দেখতে লাগছে। চলো এবার এখানে প্রবেশ করি। অসাধারণ জায়গাটা, আমার এই হোটেলটা হেভি লেগেছে। এখানে বসে যখন খাচ্ছিলাম, রাতে তো আর কেউ ছিল না, আমরা 6 জনই ছিলাম। অসাধারণ লাগছিল। এই পুরো ট্যুরটাই, একদিনের ট্যুর হলো, ট্যুরটাই আমাদের কাছে কিন্তু অসাধারণ ছিল। সারা জীবন হয়তো মানে মেমোরেবল একটা ট্যুর একটা। প্রলয় আর নূতন ওরা ভেজ খায়, ওরা এখানে এনেছে পনির কোপ্তা, রুটি, রাইস, তার সাথে মাশরুম ছিল। আর আমাদের তো বলেইছিলাম আগে, দেশি চিকেন একদম তৈরি করে এনেছি। তো দেশি চিকেন আর তার সাথে ভাত ছিল। তবে চিকেনের মানে গ্রেভিটা একটু কম ছিল বলে আমাদের একটু খেতে প্রবলেম হয়েছে। খেতে ভালো ছিল, নো ডাউট খেতে ভালো ছিল। ভিডিওটা কিন্তু আমি আজকে এখানে শেষ করছি। ডিনারটা করে নেবো, করে নিয়ে আর কিছু কাজ নেই, এবার জাস্ট ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠে আমরা 8টার মধ্যে বেরিয়ে পড়বো। কালকে আবার আমাদের বাড়িও ফিরতে হবে। অনেক কিছু দেখা বাকিও আছে, সেগুলো দেখে কভার করে
আমরা 12:30 একটা মধ্যে বেরোনোর চেষ্টা করব। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসছে। কাল কি কি দেখলাম সেটা তোমার দেখতে হবে। আমার পাশে থেকো। টাটা।